সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি মৌমিতা জান্নাত। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশের আইন শৃঙ্খলা ঠিক করাই প্রথম কাজ, বিমানবন্দরে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুনদের সৃজনশীলতাকে কাজে লাগানোর আগ্রহ। মহাসড়কে বেড়েছে যানবাহন চলাচলে, রাতে বিভিন্ন এলাকায় ডাকাতির আতঙ্ক। নানা জেলায় ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা, লুটপাট। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ যেন দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে সেটাই তার শপথ বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণরা নতুন স্বাধীনতা এনে দিয়েছে উল্লেখ করে তাদের ধন্যবাদ জানান তিনি। ফ্রান্স থেকে দুপুরে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রিফিংয়ে ডক্টর ইউনূস এসব কথা বলেন। সহিংসতা, বিশৃঙ্খলা এসব ষড়যন্ত্রের অংশ একথা উল্লেখ করে এ থেকে দেশকে রক্ষা করতে সবার প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করল, সেটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। যারা এটা সম্ভব করেছে, যে তরুণ সমাজ, তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে। তারা আমার পাশে আছে। এরা এই দেশকে রক্ষা করেছে, এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। সেটা আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ বলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে থেকে কোনো যুবক, কোনো যুবতী আর হার মানে নাই, সামনে গিয়ে আছে এবং বলছি যত গুলি মারো, মারতে পারো, আমরা আছি। তো যার কারণে এটা সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে। শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে, তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নাই। এই স্বাধীনতাটাকে পৌঁছানো হলে আমাদের শপথ, আমাদের প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে। মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন। এটা যেন প্রত্যেকে বুঝে নেয় এবং আজকের তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদের বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না। করি সারা দুনিয়ার মধ্যে এটা হবে না। এটা শুধু বাংলাদেশের কথা না, সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি। যে সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। এটা কেউ জোর করে তাকে বলার যে আর ভালো আছে এটা না। সে নিজে নিজে বিশ্বাস করবে, সরকারি লোক দেখলে বলবে আমার লোক, আমাকে রক্ষা করার লোক। সেই আস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মনে, তাহলে মানুষও যোগ দেবে এটাতে। মানুষ এখন পিছিয়ে থাকে যে কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে। আমরা যেন জানতে পারি যে এইটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি। একটা বড়, সারা বাংলাদেশ একটা বড় পরিবার, এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যা কিছু থেকে সরিয়ে ফেলতে চাই। যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি। এর মধ্যে আমরা শুনলাম, আসার পথে শুনে আসছি যে এখানে আইন শৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ।
এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা, এটাকে প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা। বিশৃঙ্খলা, সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু। আমাদের যে যাত্রা শুরু হলো সেই যাত্রার শত্রু, কাজে এই শত্রুকে যাতে রোধ করা যায়, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক, তাদেরকে আইন শৃঙ্খলার হাতে দিয়ে হোক, এটা বোঝাতে হবে। তাকে মেরে পেটে এটা ঠিক না, আইন শৃঙ্খলা নিজের হাতে ঠিক না। তাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমন হতে হবে, তাদের হাতে সুপর্দ করলে আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা বিহিত হবে। আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছে, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাতে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আমাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায়, সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে, বাংলাদেশ একটা খুব সুন্দর দেশের সম্ভাবনাময় দেশ। কাজে এই সম্ভাবনাগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি। এখন আবার সেই বীজতলা আবার তৈরি করতে হবে, আবার আমাদেরকে জেগে উঠতে হবে। তারাই এই বীজতলা তৈরি করবে, তাদের হাত দিয়েই হবে, এবং তাদের দিকে আমরা তাকাবো এবং আমরা তাদের নির্দেশ মতে আমরা অগ্রসর হব। এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী প্রধানরা যারা আছেন, তাদের প্রতি অনুরোধ, আমরা একটা পরিবার, এইটার মধ্যে যেন আমাদের গোলযোগ না হয়, আমরা একযোগে একসাথে চলতে পারি এবং আমরা তড়িৎ গতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারি, সেটাই আমার কামনা। ব্রিফিং শেষে তিনি বিমানবন্দরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং 3 বাহিনী প্রধানদের সঙ্গে আলাদা বৈঠক করেন। দেশে ফেরার পর শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিমানবন্দরে স্বাগত জানান 3 বাহিনীর প্রধানরা। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পৌঁছালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক ফুল দিয়ে স্বাগত জানান তাকে। সুশীল সমাজের প্রতিনিধিরাও এ সময় উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ভিআইপি গেটের সামনে ছিলেন অসংখ্য ছাত্র জনতা। অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন ডক্টর ইউনূস। সম্প্রতি সংসদ বিলুপ্তির পর তাকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। বঙ্গভবনে আজ রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের 15 জনের মতো সদস্য থাকতে পারেন। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান আজ রাত 8:30টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। গেল 2 দিন ধরে দেশের বিভিন্ন জেলার সড়ক মহাসড়কে যানবাহন বেড়ে যাওয়ায় জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক হয়েছে। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে স্বাভাবিকভাবে দূরপাল্লা সহ বিভিন্ন গণপরিবহন যানবাহন চলছে। চন্দ্র স্টেশন এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে যাত্রাবাড়ির সড়ক মহাসড়কে। গেল কয়েকদিনের যে অফিস, আদালত, দোকানপাট ও কাঁচা বাজার সহ বিভিন্ন স্থানে মানুষের উপস্থিতি বেড়েছে। চুয়াডাঙ্গায় সকালে ট্রাফিক ব্যবস্থার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে শিক্ষার্থীরা। পটুয়াখালীতে দেয়ালের সৌন্দর্য ফেরাতে স্ব-উদ্যোগে নিজেদের লেখা স্লোগান ঢাকতে নতুন করে রং করে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। 2 দিন ধরে দেশের বিভিন্ন জেলার সড়ক মহাসড়কে যানবাহন বাড়ায় জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক হয়েছে। তবে দেশের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটছে। ডেস্ক রিপোর্ট। গতকাল দুপুরে নরসিংদী জেলা শহরের গেঞ্জিপট্টি এলাকায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় হামলা করে একদল দুর্বৃত্ত।
এ সময় ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের জিম্মি করে হুমকি দিয়ে চলে যায় তারা। এ ঘটনায় আতঙ্কে কেউ মুখ না খোলায় বিস্তারিত কিছু জানা যায়নি। তবে হামলার ঘটনায় আজ পুরো জেলার অগ্রণী ব্যাংকের সব শাখা বন্ধ রাখা হয়েছে। সেবা নিতে গিয়ে ফিরে যেতে দেখা গেছে অনেক গ্রাহককে। আমি আমার অ্যাকাউন্টে টাকা আছে, টাকা উঠানোর আমি ব্যাংকে আছি, কিন্তু এসে দেখলাম যে ব্যাংক বন্ধ পাচ্ছি। যাইলাম হয়রানি হইলাম জানি খোলা, এই জন্য তো হয়রানি না আমাদের একটা উচ্ছৃঙ্খল কিছু যারা এই সময় সুযোগ খুঁজে, সুযোগ সন্ধানই আমার মনে হচ্ছে তারা। এদিকে নাটোর শহরের নিচাবাজারের মুরগিপট্টিতে আলতাফ হোসেনের দোকানে হামলা চালায় দুর্বৃত্তরা। খাঁচা ভেঙে লুট করে 1.5 থেকে 200 মুরগি নিয়ে যায়, যেগুলোর বাজার মূল্য প্রায় 2.5 লাখ টাকা বলে দাবি দোকান মালিকের। এরই মধ্যে গতকালের এই মুরগি লুটের সিসিটিভির ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। যশোরেও প্রতি রাতে লাঠিসোঁটা অস্ত্র নিয়ে অরাজকতা তৈরি করছে দুর্বৃত্তরা। এরই মধ্যে শহরের বেজপাড়া, রেলরোড, মনিরামপুর, অভয়নগর, কেশবপুর সহ সব উপজেলায় অনেক বাড়িতে ডাকাতি ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এমনকি খামারের গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে যাওয়ার খবরও পাওয়া গেছে। নাশকতা রুখতে শিক্ষার্থী ও এলাকাবাসী সহ বিভিন্ন রাজনৈতিক দল পালাক্রমে পাহারা দিচ্ছে। নোয়াখালীর চাটখিলের খিলপাড়া ইউনিয়নের সাবেক স্থানীয় সংসদ সদস্য HM ইব্রাহিমের গ্রামের বাড়িতে হামলা চালায় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত। এ সময় সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। পুড়ে যায় ঘরের অনেক মূল্যবান আসবাবপত্র ও বাড়ির সামনে থাকা একটি পিকআপ ভ্যান। এ সময় স্থানীয় শিক্ষার্থীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। দেশজুড়ে দুর্বৃত্তদের হামলা ও সহিংসতার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ, মতবিনিময় সভা, মিছিল ও মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ রাজনৈতিক ও বেসরকারি নানা সংগঠন। সকালে বান্দরবান জেলা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। খাগড়াছড়ি, নরসিংদী ও রাজবাড়ীতে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসক। দেশে সব ধর্মের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠান এবং জান মাল রক্ষায় 15 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দেশ জুড়ে নাশকতার সাথে কোনো দলীয় নেতাকর্মীর জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে তাকে দল থেকে বহিষ্কার করা এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পটুয়াখালী জেলা বিএনপি। এছাড়া কুমিল্লা, গাইবান্ধা, নীলফামারী, যশোর, হিলি ও নওগাঁয় নানা প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সর্বস্তরের মানুষ। চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যবাহী কন্টেইনার জট রেকর্ড ছাড়িয়েছে। গত কিছুদিন ধরে শুল্কায়ন ও ডেলিভারি বারবার বিঘ্নিত হওয়ায় এমন বেহাল অবস্থা। সঞ্জিতদের ক্যামেরায় নজমুল সাদেকের রিপোর্ট। চট্টগ্রাম বন্দর দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের সিংহভাগ পরিচালিত হয় এই বন্দর দিয়ে। কিন্তু দেশে আন্দোলন, কারফিউ, সহিংসতা ও ইন্টারনেট বন্ধের কারণে গত কয়েক সপ্তাহ ধরে এই বন্দরের কাজ চরমভাবে বিঘ্নিত হয়। এতে গতকাল পর্যন্ত চট্টগ্রাম বন্দরে তৈরি হয়েছে 20 ফুট এককের প্রায় 44,000 কন্টেইনারের জট, যা স্মরণকালের সর্বোচ্চ। কর্তৃপক্ষ জানায় 24 ঘন্টা বন্দর খোলা রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। গতকালও ডেলিভারি গেছে এবং আজকেও আমাদের প্রচুর অ্যাসাইনমেন্ট আছে। তো আশা করছি আমরা এইরকম কয়েকদিন চলতে থাকলে আমরা আবার পূর্বাবস্থায় ফিরে আসবো ইনশাল্লাহ। এই জটের অন্যতম কারণ পণ্যের শুল্কায়নে বারবার বিঘ্ন ঘটা। মূলত ইন্টারনেট বন্ধের সময় শুল্কায়ন বন্ধে পণ্য খালাস প্রায় বন্ধ ছিল। আর এখন ইন্টারনেট থাকলেও গতি কম হওয়ায় কিছুটা ধীর শুল্কায়ন। এর সাথে সরকার পতনে শঙ্কায় মঙ্গলবার দুপুরে হঠাৎ কাজ বন্ধ করে চলে যায় কাস্টমসের সব কর্মকর্তা কর্মচারী। এতে ব্যবসায়ীদের মাঝে আবার দেখা দেয় আতঙ্ক। তবে সেনা সদস্যদের আশ্বাসে এখন কাজ চলছে। কাস্টমস কর্মকর্তারা জানায় শুল্কায়নের গতি বাড়িয়ে ক্ষতি সামাল দেওয়া হবে। আজকে আমরা স্বাভাবিক আমাদের অফিসের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত আছে এবং স্টেক হোল্ডাররা আসছেন। আজকে স্বাভাবিক কাজ হচ্ছে, কোনো ধরনের সমস্যা বা আমরা কোনো বোধ করছি না। যেমন নিরাপত্তার যে ইস্যুটা ছিল, আমরা এই বিষয়ে আমাদের এখানে বন্দরের সাথে কোঅর্ডিনেট করে আমরা কথা বলেছি, অসুবিধা হচ্ছে না আমাদের কাছে। সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশন বলছে পণ্য পরিবহনে নিরাপত্তাহীনতার ভয় ও এই কারণে পরিবহন সংকটে বন্দর থেকে পণ্য ডেলিভারি কম হওয়ার আরেক কারণ। বাংলাদেশে যে ট্রান্সপোর্ট এখান থেকে ইম্পোর্ট নিয়ে যায়, ঢাকার থেকে এক্সপোর্ট নিয়ে আসে, একই গাড়ি কিন্তু। তো যখনই ওখান থেকে এক্সপোর্ট আসতে পারবে না, তাহলে চট্টগ্রাম বন্দরে গাড়ি শর্ট হবে। যখনই এখান থেকে যেতে পারবে না, ঢাকায় এক্সপোর্টের গাড়ির ভাড়া হয়ে যাবে দ্বিগুণ, আমরা রপ্তানিকে ক্ষতিগ্রস্ত হবে। এই হচ্ছে আমাদের দেশের সিনারিও। সব মিলিয়ে আমরা প্রত্যাশা করছি যে এন্ড অফ দিস উইক আমরা স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারবো ইনশাল্লাহ। এমন বাস্তবতায় কাস্টমস কর্মকর্তাদের আশ্বস্ত ও তাদের সহায়তা চায় বিজিএমইএ।
তারা জানায় দেশের অর্থনীতি টিকিয়ে রাখতে লাভ ক্ষতির হিসেবের চেয়ে বন্দর, কাস্টমস সহ সব সচল রাখার দিকে জোর দেওয়া হচ্ছে। কাস্টম কমিশনার মহোদয়ের কাছে আমরা বলেছি, ওনারও যদি এখানে কোনো সাহায্য সহযোগিতা করার থাকে ওনার সাথে থাকবে, এবং উনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী সপ্তাহে উনি সহ আমরা সবাই মিলে বন্দরে যাব, বন্দর পরীক্ষা করে দেখব কোন জায়গায় আমাদেরকে ওনারা হেল্প করতে পারে। চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে ও বহির্নোঙরে বর্তমানে অবস্থান করছে ৭৫টির বেশি জাহাজ। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। এবার খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। চিংড়ি রপ্তানির মন্দা কাটছে না। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর চাহিদা অনুযায়ী চিংড়ি না পাওয়ায় গেল অর্থ বছরেও খুলনা সহ দক্ষিণাঞ্চল থেকে হিমায়িত চিংড়ি রপ্তানি কমেছে, তবে বেড়েছে সাদা মাছ রপ্তানি। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনা জেলা মৎস্যমান নিয়ন্ত্রণের হিসাব বলছে গেল ২ অর্থ বছর ধরে বিদেশে চিংড়ি রপ্তানি নিম্নমুখী। ২০২১-২২ অর্থ বছরে দক্ষিণাঞ্চল থেকে বিশ্ববাজারে ২৪,১০৪ টন হিমায়িত চিংড়ি রপ্তানি হয়। আয় হয়েছিল ২,৬১১ কোটি টাকা। কিন্তু ২০২২-২৩ অর্থ বছরে সে আয় ৪৯৯ কোটি টাকা কমে দাঁড়ায় ২,২১২ কোটিতে। আর সদ্যবিদায়ী অর্থ বছরে চিংড়ি রপ্তানি কমেছে আরও ৬৬৮ কোটি টাকা। ২৩-২৪ অর্থ বছরে রপ্তানি চিংড়ি রপ্তানি হয়েছে প্রায় ১৫,৪৫০ মেট্রিক টন, যেটা এর আগের অর্থ বছরে ছিল প্রায় ১৯,৯০০ মেট্রিক টনের মতো। এবং এখান থেকে রপ্তানি আয় প্রায় ৭০০ কোটি টাকার একটা ডিফারেন্স আছে দেখছি আমাদের, যেখানে গত অর্থ বছরে ছিল হচ্ছে ২৪০০ কোটি টাকা, সেখানে এই অর্থ বছরে এখানে এসে আমরা দেখছি যে প্রায় ১৭০০-১৭৫০ কোটি টাকার মতো চিংড়ি রপ্তানি হয়েছে। রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বলছে বৈশ্বিক মন্দার পাশাপাশি রপ্তানিতে বড় সংকট হিসেবে দেখা দিয়েছে রপ্তানিযোগ্য মাছের সরবরাহ। এই চিংড়ির থেকে যারা উৎপাদনকারী চাষি, চিংড়ি চাষি, তারা এখান থেকে শুধু পয়সাটাই আয় করছে। এই ফিল্ডের জন্য যে তাদের নতুন করে কোনো ইনভেস্ট করা দরকার, এর কোনো আধুনিকায়ন করা দরকার, এই রকম কোনো চিন্তা তারা তাদের মাথায় রাখে নাই, যার পরিপ্রেক্ষিতে গতানুগতিকভাবে চাষ এবং সেখান থেকে আহরণ থেকে বিক্রি করে তারা ব্যবসাটাকে ক্লোজ করে ফেলছে। মৎস্য অধিদপ্তর বলছে চিংড়ি রপ্তানি বাড়াতে ও ক্রেতাদের আকৃষ্ট করতে আয়োজন করা হয়েছে এক্সপোর্ট এক্সপো, পাশাপাশি উৎপাদন বাড়াতে নেওয়া হয়েছে বিভিন্ন পরিকল্পনা। আমাদের প্রজেক্ট নিয়ে হচ্ছে যেটা যেমন এটা সাস্টেনেবল কোস্টাল মেরিন ফিশারিজ প্রজেক্ট, সেই প্রজেক্টের আন্ডারে আমরা প্রত্যেকটা জলাশয়কে গভীর করার চেষ্টা করতেছি। আমাদের যে গ্রুপ আছে ক্লাস্টার, সে ক্লাস্টার ফার্মিংয়ে আমরা চলে গেছি। প্যাথোজেন ফ্রি আমার পিএল সাপ্লাই দেওয়া হয় এবং সাপ্লাই মানে পিএলগুলোর কোয়ালিটি, ফিড, সিড এগুলো কোয়ালিটি এনশিওর করা হয়, বায়োসিকিউরিটি এনশিওর করা হয়। সেইভাবে আমাদের প্রোডাকশনটা এনহ্যান্স হচ্ছে। চিংড়ি মাছের রপ্তানি কমলেও দক্ষিণাঞ্চল থেকে সাদা মাছের রপ্তানি বেড়েছে, যা আশার আলো দেখাচ্ছে চাষি ও রপ্তানিকারকদের। ২০২৩-২৪ অর্থ বছরে রপ্তানি হয়েছে ৯,৭৪৫ টন, যা তার আগের অর্থ বছরের চেয়ে ১,৩০০ টন বেশি। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ঢাকা নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজীব হালদার আটক হয়েছেন। বুধবার বিকেলে ভারতে যাওয়ার সময় তাকে আটক করে বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনে কর্মরত চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সদস্যরা। এছাড়া চুয়াডাঙ্গা দর্শনা আইসিপি ক্যাম্পের সদস্যরা রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর রজব আলী ও তার সহযোগী নাজমুলকে আটক করেছে। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ আইসিপি ক্যাম্পের সদস্যরা আটক করেছেন রাজশাহী সিটি কর্পোরেশন হিসাব রক্ষক নিজামুল হুদাকে। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িত থাকার দায়ে গ্রেফতার হওয়া ব্যক্তি ও শিক্ষার্থীদের জামিনে মুক্তি দেওয়া হচ্ছে। সকাল থেকে দেশের দূর দূরান্ত থেকে আসা অভিভাবক ও স্বজনরা কারা ফটকে অপেক্ষা করছিলেন। স্বজনদের ফিরে পেয়ে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা। গেল 2 দিনে অন্তত 800 বন্দীকে মুক্তি দেওয়া হলো। এদিকে আজও জেলা কারাগারে বন্দীদের মধ্যে বিদ্রোহ দেখা দেয় এবং বাইরে থেকে গোলাগুলির শব্দ পাওয়া যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। দায়িত্ব অবহেলার কারণে কাশিমপুর
হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুব্রত বালাকে প্রত্যাহার করা হয়েছে। গাজীপুর থেকে কারাগারের সবশেষ তথ্য কিছুক্ষণ আগে জানিয়েছেন প্রতিনিধি ফারদিন ফেরদৌস। কোটা আন্দোলনে অংশগ্রহণকারী যারা এই জেলে বন্দী ছিল তাদেরকে মুক্ত করা হচ্ছে। থানা থেকে যেসব বন্দির কাগজপত্র প্রতিদিনই আসছে সেই সমস্ত কাগজপত্র এখানে দেখভাল করার পর যাদেরকে জামিন দেওয়ার উপযুক্ত বলে মনে করছেন বা এখান থেকে বের করার উপযুক্ত বলে মনে করা হচ্ছে তাদেরকে খালাস দেওয়া হচ্ছে এখান থেকে। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি বিপুল সংখ্যক মানুষ এই কারা ফটকের সামনে ভিড় করেছেন। এখানে যে ছাত্র বা ছাত্রীরা যারা বন্দী আছেন তাদের অভিভাবকরা অপেক্ষা করে আছেন কখন তাদের সন্তান বা ভাই বা স্বজন এই কারাগার থেকে বের হবেন। আমরা দেখেছি এই কারাগারের নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার আছে। সামরিক বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন, এছাড়া এই কারারক্ষী যারা আছেন তারাও দায়িত্ব পালন করছেন। কোটা সংস্কার আন্দোলনের সময় সারা দেশে নিহত শিক্ষার্থীদের স্মরণে দিনাজপুরের হিরিতে মোমবাতি প্রজ্বলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল সন্ধ্যা 7টায় হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়। এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন। নিহত শিক্ষার্থীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। ঠাকুরগাঁও যাত্রীবাহী কোচ এবং তেলের লরির মুখোমুখি সংঘর্ষে চালক সহ 2 জনে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে 14 জন। ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী কোচ সকাল 6:30টায় জগন্নাথপুর ইউনিয়নের হিমাদ্রি কোল্ড স্টোরেজের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি তেলের লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে লরির চালক মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও 250 শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সানাউল্লাহ নামের আরেকজন মারা যায়। কঠোর নিরাপত্তায় সচল ও স্বাভাবিক রয়েছে পায়রা বন্দরের কার্যক্রম। বহির্নোঙর ও অভ্যন্তরীণ জেটিতে চলছে পণ্য খালাস কার্যক্রম। বন্দরের নিরাপত্তায় 48 নিজস্ব নিরাপত্তা কর্মীর পাশাপাশি আনসার ও নৌবাহিনীর সদস্যরা কাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশের আইন শৃঙ্খলা ঠিক করে প্রথম কাজ বিমানবন্দরে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুনদের সৃজনশীলতাকে কাজে লাগানোর আগ্রহ। মহাসড়কে বেড়েছে যানবাহন চলাচল। রাতে বিভিন্ন এলাকায় ডাকাতির আতঙ্ক। নানা জেলায় ব্যবসা প্রতিষ্ঠান ও ঘর বাড়িতে হামলা, লুটপাট। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ।